সবাইকে আবারও স্বাগতম করছি লেকচার 2-এ। গতিবিদ্যার লেকচার 2-এ আমরা মূলত হচ্ছে প্রাস সংক্রান্ত এবং কৌণিক বিষয় এই দুটি টাইপ কভার করব। তো যেহেতু টাইপ দুটা বেশ বড়, সুতরাং আমরা একটু সময় নিয়ে দেখব। এবং দেখো, ইম্পর্টেন্সের চিন্তা করে আমরা হচ্ছে এটাকে 3 স্টার দিছি। সুতরাং তোমরা খেয়াল করে দেখবা যে এমসিকিউতে এটা হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে। এবং পাশের যে কনসেপ্টটা, এটা যেহেতু আমাদের হচ্ছে শর্ট সিলেবাসে ছিল না ফিজিক্সে, সুতরাং এখানে আমরা একটু সময় দিয়ে শিখবো। আচ্ছা, এখন দেখো, প্রথমে একটা কোয়েশ্চেন করছে চট্টগ্রাম ইউনিভার্সিটি 20-21-এ, কত কোণে একটি প্রাসকে সর্বোচ্চ পরিসরের জন্য নিক্ষেপ করা হবে। আচ্ছা, তো এখানে আমাদের প্রাসের জন্য কিছু বেসিক আইডিয়া জানতে হবে। সেটা হচ্ছে যে, খেয়াল করো, বলছে সর্বোচ্চ পরিসরের জন্য। সর্বোচ্চ পরিসর বলতে আসলে কি বোঝায়? আমি একটা একটা অবজেক্টে যদি এভাবে এভাবে যদি থ্রো করি, সে যখন এভাবে পড়বে, তাকে আসলে থ্রো করা হয়েছিল কিভাবে বলতো? এইভাবে থ্রো করা হয়েছিল। সে একটা সার্টেন বেগে পড়বে, তাহলে থ্রো করার জন্য তার একটা কি ছিল? অ্যাঙ্গেল ছিল। সর্বোচ্চ পরিসরের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে সর্বোচ্চ পাল্লা অথবা সর্বোচ্চ আনুভূমিক পাল্লা। সেই পাল্লাকে আমরা বলি হচ্ছে, এখানে লিখে রাখি, সর্বোচ্চ পাল্লা। এটাকে আমরা বলি হচ্ছে আর। যেহেতু রেঞ্জ থেকে আসছে, জন্য হচ্ছে আর। সূত্র হচ্ছে এরকম: ইউ স্কোয়ার সাইন টোয়াইস থিটা ডিভাইডেড বাই হচ্ছে জি। এখন খেয়াল করো, এখানে 3টা ভেরিয়েবল। ইউ আসলে স্পেসিফিক্যালি 2টা ভেরিয়েবল, জি তো আসলে আমরা ধরে নিই যে ফিক্সড আছে। তাহলে ইউ হচ্ছে একটা ভেরিয়েবল, থিটা হচ্ছে একটা ভেরিয়েবল। এখন বলছে কত কোণে নিক্ষেপ করতে হবে, তার মানে ওরা শুধুমাত্র থিটার জন্য জানতে যাচ্ছে। তাহলে খেয়াল করো, থিটাকে যদি আমি ম্যাক্স করতে পারি, sin 2 থিটার যদি মান ম্যাক্স করতে পারি, তাহলে আর এর মানটা কি আসবে? ম্যাক্সিমাম আসবে। তাহলে সর্বোচ্চর জন্য আমাকে কি করতে হবে বলো? এই ভ্যালুটাকে ম্যাক্সিমাইজ করতে হবে। তো sin 2 থিটাকে করতে হবে হচ্ছে ম্যাক্সিমাম। এখন আমরা কি জানি বলো? sin 2 থিটার মান ম্যাক্সিমাম হইলে সেটা কত হয়? 1 হয়। আচ্ছা, তাইলে sin 2 থিটার মান ম্যাক্সিমাম যদি 1 হয়, এই ওয়ানটা আসলে সাইন কত ডিগ্রির জন্য? সাইন 90 ডিগ্রির জন্য। তার মানে প্রশ্ন মতে এখানে 2 থিটা সমান হবে 90 ডিগ্রি। তার মানে থিটার মান হবে হচ্ছে 45। তার মানে স্যার কত হবে এখান থেকে? অপশনে 45 ডিগ্রি। ঠিক আছে, ওকে। সো এখানে একটা বিষয় তোমাদের জন্য একটু বলা উচিত, সেটা হচ্ছে এরকম, ধরো, মনে রাখবা যে কমপ্লিমেন্টারি যে কোণগুলো আছে, অর্থাৎ আমরা যেটাকে হচ্ছে এরকম পূরক কোণ বলি। ধরো এখানে আমি একটা কোণকে, একটা প্রাসকে আমি হচ্ছে এভাবে ধরো 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করছি। তাহলে এই কোণটাকে আমি বললাম হচ্ছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি। এবার এই প্রাসকে কেউ যদি 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করে, প্রাসকে কেউ যদি 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করে, ধরো এভাবে নিক্ষেপ করে, তবুও প্রাসটা একই ডিস্টেন্স কভার করবে। অদ্ভুত, কেন আসলে এটা হয়? দেখো, sin 2 থিটার যে মানটা, যদি আমি এখানে বসাই sin 2 × 60 ডিগ্রি, হুইচ ইজ sin 120 ডিগ্রি। sin 120 কিন্তু আসলে sin 60 এর সমান। কারণ সাইন ওই যে সেকেন্ড কোয়াড্রেন্টে পাই - 60, আমরা এখানে লিখতে পারি পাই - 60। মানে পাই আসলে 180 ডিগ্রি চিন্তা করা উচিত, নাহলে তো আসলে রেডিয়ানের সাথে মিলে যায়। এখানে লিখলাম sin 180 - 60। তাহলে এই মানটা আসলে কত আসবে? sin 260 ডিগ্রি। এই sin 60টা আসলে কত বলতো? sin 60 হচ্ছে আসলে এখানে sin 2 × 30 ডিগ্রি। তাহলে খেয়াল করো, প্রথমে আমরা নিচ্ছিলাম হচ্ছে sin 2 × 60, মানে এটা ছিল থিটা। আর পরে এটা হচ্ছে 2 × 30, এটাও থিটা। তার মানে 60 জন্য যে মান, 30 জন্য একই মান। এজন্য এই sin 2 থিটার মান 60 আর 30 জন্য সেম সেম। মজার বিষয় হচ্ছে, এটা যদি থিটা 1 হয়, এটা যদি থিটা 2 হয়, এই দুটার যোগফল হচ্ছে কত ডিগ্রি হয় দেখো? 90 ডিগ্রি হয়। তো এরকম যে কোনো কম্বিনেশনের জন্য যেই দুইটা কোণের মান যোগ করলে 90 ডিগ্রি হয়, তাদের জন্য আনুভূমিক পাল্লা একই থাকবে। তাহলে 45 ডিগ্রি 45 ডিগ্রি দুটোই যোগ করলে 90 হয়, তাদের জন্য আনুভূমিক পাল্লা কি থাকবে? সেম। 60-র জন্য আর 30-র জন্য যেই আনুভূমিক পাল্লা হবে সেটা হবে সেম। তাহলে বলো, 10 ডিগ্রি আর 80 ডিগ্রি দুটো যোগফল 90, তাদের জন্য আনুভূমিক পাল্লা কি হবে? সেম। 20 ডিগ্রি যদি একটা হয়, তা আরেকটার জন্য কত লাগবে? 70 ডিগ্রি। তো এই বিষয়গুলো একটু মনে রাখতে হবে। আচ্ছা, এবার দেখো,
ঢাকা ইউনিভার্সিটিতে 19-20 একটা প্রশ্ন আসছে, কি আসছে? 5 মিটার উচ্চতা থেকে একটি বলকে, তার একটা নির্দিষ্ট উচ্চতা কিন্তু দেওয়া আছে, এরপর বলটাকে নির্দিষ্ট বেগে আমরা নিক্ষেপ করছি, সেই কোণটা আনুভূমিকের সাথে বলা আছে, থিটা বলা আছে। উপরের দিকে নিক্ষেপ করা হলো, তবে বলের বিচরণ কাল জিজ্ঞাসা করছে, মানে বলটা পড়তে আসলে কতক্ষণ সময় লাগবে, ধরলাম সেটা ক্যাপিটাল টি। এখন দেখো, আমার এখানে কিন্তু বিষয়টা ভূমি থেকে নিক্ষেপ করা হয় নাই, সার্টেন একটা উচ্চতা থেকে নিক্ষেপ করা হয়েছে। তো ধরো আমার সেই সার্টেন উচ্চতা হচ্ছে এরকম কিছু একটা হবে। আচ্ছা, এবার দেখো, এখান থেকে একটা অবজেক্টকে যখন আমি নিক্ষেপ করছি আনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণে, দেখো 30 ডিগ্রি কোণে, তার মানে এভাবে, এভাবে নিক্ষেপ করছি। তো সে কি হবে, একটা সময় এভাবে পড়তে 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 এই ভূমিতে এসে পড়বে। Then এটাই হচ্ছে তার বিচরণকাল, সে কতক্ষণ ধরে আসলে এই শূন্যে ছিল, শূন্য বলতে আসলে বায়ুতে ছিল, মানে ভূমিতে পড়ার আগে সে কতটুকু সময় উপরে ছিল। সবগুলোকে আমরা বলি বিচরণকাল অথবা উড্ডয়নকাল। খেয়াল করে দেখো, এইখান থেকে চিন্তা করলে এই রেফারেন্স ফ্রেমে আমার হচ্ছে নিচের দিকে হচ্ছে সরণ হয়েছে, কারণ বস্তু আগে এখানে আছে পরে এখানে আছে, তাহলে সরণটা কোন দিক হয়েছে, নিচের দিকে, সেটা সেটা হবে হচ্ছে এইচ। জি কাজ করে কোন দিকে, নিচের দিকে। বস্তু শেষ বেগ কোন দিক, শেষ বেগও নিচের দিকে। আদিবেগ কোন দিক, আদিবেগ তো আসলে এই বরাবর, বাট আদিবেগ হচ্ছে যদি জিরো সাপেক্ষে চিন্তা করি উপরে আছে, আদিবেগ আসলে এদিকে। তাহলে একমাত্র আদিবেগ বাদে বাকি সবার দিক কি একই দিক। তাহলে ইকুয়েশন আমরা কি লিখবো, ইকুয়েশন লিখবো হচ্ছে এইচ ইকুয়ালস টু মাইনাস, আর তোমরা জানো যে যেহেতু প্রাসের ক্ষেত্রে এই যখন আমি উল্লম্ব সরণগুলো হিসাব করি তখন বেগটারও কি নেওয়া লাগে বলো তো, বেগেরও উল্লম্ব পার্শ্বটাই নিতে হয়। তাহলে এটা যদি থিটা হয়, তা তোমরা জানো যেদিকে থিটা থাকে সেটা হচ্ছে ইউ কস থিটা, আর যেদিকে থাকে না সেটা হচ্ছে ইউ সাইন থিটা, ভেক্টরে শিখছো। তাহলে বেগ হচ্ছে আসলে ইউ সাইন থিটা নিতে হবে, সেটা হবে ইউ সাইন থিটা টি, এই টি আর ছোটটি আসলে একই কথা এখানে এই প্রশ্নের জন্য, প্লাস হচ্ছে হাফ জি টি স্কোয়ার। এখন খেয়াল করে দেখতে হবে, আমাদের মানগুলো বসাইতে হবে আর কি এখানে, তাহলে মানগুলো একটু বসাই দিই। উচ্চতা বলা আছে 5, আদিবেগ বলা আছে 20, সাইন হচ্ছে 30 ডিগ্রি। সাইন 30 বলা মানে খুব সুন্দর, কারণ কি সাইন 30 মান হাফ, অর্ধেক হয়ে যায়। আর হাফ জি, হাফ ইন্টু 9.8, এটা হয়ে যাবে 4.9 টি স্কোয়ার। তাহলে দেখো একটু গুছাই লিখবো এখন, 4.9 টি স্কোয়ারকে আগে লিখবো, -20 সাইন 30 হচ্ছে, সাইন 30 হলে হাফ হয়, তাহলে এটা হবে -10, 5টা এই পাশে হবে -5। ইকুয়েশনকে সাজাই লিখলাম, তাহলে আসলে কেমন আছে এখন, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এরকম। আচ্ছা, তার মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এটা আসলে কিভাবে আছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তাহলে এখানে তোমার এই রাশিটা হচ্ছে আমাদের বি, এই রাশিটা হচ্ছে আমাদের এ, আর এটা হচ্ছে আমাদের সি। কেন এটা করতেছি, কারণ ভাই এটার মিডল টার্ম করা তো টাফ, কারণ হচ্ছে একটা 4.9 একটা 5 আছে। তাহলে আমরা কি করব, আমরা ওই যে নর্মাল এক্স এর যে মান বা মূল বের করার যে সূত্রটা আছে সেই সূত্র দিয়ে আমাদের সময়টা বের করব। তাহলে সময়টা কত হবে বলো, সময়টা হবে হচ্ছে মাইনাস বি, সূত্র কি, সূত্রের মাইনাস, ওই মাইনাস বি, তাহলে -10 হয়ে যাবে হচ্ছে +10। তারপরে কি করতে হয় এখানে, √, প্লাস মাইনাস বি স্কোয়ার -4ac, সো বি হচ্ছে তোমার 10, -10, -10 এর স্কোয়ার হইলে সেটা হবে 100, -4ac, 4 এর মান আছে 4.9, সি এর মান আছে -5, ডিভাইডেড বাই 2a, 2a, তাহলে 4.9, তাহলে খেয়াল করো এটা আসে 10 প্লাস মাইনাস √ এখানে 4.9 এর সাথে তুমি যখন 5 গুণ করবা, দেখো মাইনাস মাইনাসে তো প্লাস হবে অবশ্যই, 4 এর সাথে 5 এর সাথে যখন 4.9 গুণ করবা, এটা মনে রাখতে হবে 4.9 এর সাথে 5 গুণ করলে, দেখো যদি 5 হইতো, 5 5 25 হইতো, কিন্তু প্রত্যেকটাতে 0.1 করে কম আছে, তাহলে 25 হবে না, কত হবে, 0.1 করে কম, 0.5 কম হবে, তাইলে তো 24.5 হবে, বুঝছো? এখন 24.5 এর সাথে গুণ হবে কত, 4, 4, 4 গুণ হইলে কি হবে বলো,
4/25 যদি হইতো তাহলে সেটা হয়তো 100, কিন্তু 0.5 করে 4 বার কম, তার মানে 2 কম, তাহলে অ্যান্সার হবে কত? 98। আশা করি বুঝছি। তাহলে এই গুণফলটা হবে 98। আর মাইনাসে মাইনাসে প্লাস প্লাস হয়ে যাবে, তো এটা মনে রাখতে হবে। তাহলে 100-র সাথে প্লাস হবে 98, এটা হবে 198। নিচে আছে আমার গুণ হইলে 9.8। অপশনে সরাসরি এরকম একটা অপশন দেওয়া আছে, কিন্তু এটা অ্যান্সার না। কেন না? √198 এর মান কত ভাই? √198 এটার মান ডেফিনেটলি 10-এর থেকে বড়, কারণ কারণ √100 এর মান হচ্ছে 10, তাই না? তাহলে √198 এর মানটা অবশ্যই 10-এর থেকে বড়। তুমি 10 থেকে তো 10-এর বড় মান বাদ দিতে পারবা না, সেটা আসবে মাইনাস। আর টাইম তো কখনো মাইনাস হতে পারে না, তাইলে এখানে আসলে মাইনাসটা আমরা নিতে পারবো না। তাহলে আমার অ্যাকচুয়াল অ্যান্সারে মাইনাস থাকবে না, অ্যাকচুয়াল অ্যান্সারে কি থাকবে? প্লাস থাকবে। তো যদি মাইনাস অংশ নাও, টাইম আসবে নেগেটিভ। টাইম কখনো নেগেটিভ হইতে পারে না। এখানে লিখে দিতে পারি টাইম, যেহেতু টাইম কখনো নেগেটিভ হইতে পারে না। তাহলে অপশন থেকে যেটা প্লাস দিয়ে আছে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হবে হচ্ছে এ নাম্বার। আশা করি প্রবলেমটা আমরা বুঝছি কিভাবে হাতে কলম আসলে করা যায়। এবার দেখো, জাহাঙ্গীরনগর 19-20 আসছে, একটি প্রাসকে ভূপৃষ্ঠ থেকে উৎক্ষেপণ করা হলে কোন রাশিটি ধ্রুবক থাকে? খুব সুন্দর একটা কোয়েশ্চেন। ফার্স্টে বলছে গতিশক্তি। না, গতিশক্তি হবে না। কেন হবে না দেখো, কারণ যখন তুমি একটা প্রাসকে নিক্ষেপ করছো ভাই, বস্তুর এরকম গতিটাই হচ্ছে আমরা বলি প্রাস অথবা প্রজেক্টাইল। তাইলে এখানে এক এক বিন্দুতে বেগের মান এক এক রকম থাকবে। ধরো এখানে যদি বেগের মান হয় v1, এখানে বেগ হবে v2, এখানে বেগ হবে v3। বেগের মানগুলো আলাদা আলাদা হবে। বেগের মান আলাদা হইলে গতিশক্তি তো আসলে আলাদাই হবে অবশ্যই। তাহলে এটা আমার অ্যান্সার না। ভরবেগ, বেগ যদি আলাদা হয় ভরবেগ তো আলাদা হবেই, এটাও অ্যান্সার না। বেগের উল্লম্ব বাংশ, চিন্তা করো, প্রত্যেকটা ক্ষেত্রে ধরো এই বেগটাকে যদি আমি ভাঙি, এখানের যে অ্যাঙ্গেলটা থাকবে, এই বেগের যে অ্যাঙ্গেলটা থাকবে, তো আমি যদি এইভাবে ভেঙে ফেলি জিনিসটাকে, ধরো আহ যদি বেগের এই উল্লম্ব বংশ আমি লিখতে চাই, তাহলে লিখতে হবে ইউ ওয়াই মাইনাস, যেমন ভি সমান ইউ মাইনাস জিটি লিখতাম, ইউ ওয়াই মাইনাস হচ্ছে জিটি। তো প্রত্যেক সেকেন্ডে যখন টাইমটা চেঞ্জ হবে, বুঝছো, যখন টাইম চেঞ্জ হবে আস্তে আস্তে, টাইম চেঞ্জ হওয়ার সাথে সাথে এই মানটাও চেঞ্জ হবে। আর এই মান চেঞ্জ হইলে ইউ থেকে একটা মান বারবার চেঞ্জ হচ্ছে, বারবার তুমি সেটাকে বাদ দিচ্ছ, তাহলে উল্লম্ব অংশটাও বারবার কি হবে? চেঞ্জ হবে। তাহলে এটাও এটাও ফিক্সড না, এটাও কনস্ট্যান্ট না, এটাও পরিবর্তনশীল, মানে ভেরিয়েবল অথবা চলক। ঠিক আছে, এটাও পরিবর্তনশীল, তাহলে এটাও অ্যান্সার না। তাহলে অবশ্যই অ্যান্সার হচ্ছে লাস্টেরটা, আনুভূমিক উপাংশ। কেমনে দেখো, কারণ তুমি যখন এই আদিবেগটাকে, তুমি যখন এই একইভাবে ভিওয়াই না লিখে ভিএক্স লিখবা, আমি এখানে লিখি তাহলে তোমরা বুঝবা। ভিএক্সটা হবে কি? ইউএক্স মাইনাস জিএক্সটি। খুব ভালো কথা। এখন দেখো, এই জিএক্স বলে আসলে এখানে কিছু নাই। কারণ কি? জিএক্স মানে বোঝায় হচ্ছে অভিকর্ষ ত্বরণের এক্স অক্ষ বরাবর উপাংশ। তো অভিকর্ষ ত্বরণ ভাই সবসময় নিচের বরাবর কাজ করে, আনুভূমিকভাবে কখনো তার উপাংশ থাকে না। আনুভূমিক উপাংশ যদি জোর করে বের করতে চাও, এটা 90 ডিগ্রি হইলে এটা হবে g cos 90। এমনি মনে রাখা যায় যে আসলে থাকে না, তাও দেখাইলাম ম্যাথমেটিক্যালি। আনুভূমিক উপাংশ হচ্ছে 0। তাইলে এই টোটাল পোর্শন যদি তোমার 0 হয়ে যায়, তোমার ভিএক্সটা হবে সবসময় ইউএক্স। আর আদিবেগের যে ইউএক্সটা, এটা যদি ইউ হয়, এখানে যে ইউএক্সটা থাকবে, এটা যদি থিটা হয়, তাহলে ইউএক্স এর মান কি হবে? ইউ কস থিটা। তাহলে তোমার এই ভিএক্স এর মান সবসময় হবে ইউ কস থিটা। এটা কখনোই চেঞ্জ হবে না ভাই, কখনো চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না? তার মূল কারণটা কি? তার মূল কারণ এটা টাইমের উপর ডিপেন্ডেন্ট না। যেমন দেখো, এখানে টাইমের উপর এটা ডিপেন্ডেন্ট হইলেও, টাইমের সাথে ডিপেন্ডেন্ট হইলেও এটা কিন্তু টাইমের উপর ডিপেন্ডেন্ট না। এটা সবসময় ফিক্সড, সবসময় ফিক্সড অথবা কনস্ট্যান্ট। আচ্ছা, তা আশা করি আমরা বুঝতে পারছি কারণ সহ যে কেন আসলে বেগের আনুভূমিক উপাংশটা ফিক্স থাকে। এবার দেখো, জাহাঙ্গীরনগর একটা প্রশ্ন আসছে, আরোহমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে ভূপৃষ্ঠ থেকে 40 মিটার/সেকেন্ড বেগে একটি বুলেট ছোড়া হলো। অ্যাঙ্গেল বলে দিচ্ছে নিক্ষেপণের, আদিবেগ বলে দিচ্ছে, বুলেটটা কত মিটার দূরে অবস্থিত দেয়ালকে আঘাত করছে সেটাও বলছে, কিন্তু কত উচ্চতায় সেটা বলে নাই। তাহলে ওয়াই জিজ্ঞাসা করছে, আর এক্স মানে
কত দূরত্ব বলা ছিল, মানে আনুভূমিক দূরত্ব সেটা দেওয়া আছে, সেটা হচ্ছে 30 মিটার। তাহলে আমরা কি জানি বলো? আমরা জানি এক্স সমান যে কোনো দূরত্ব সমান কি v × t। তো ভি আসলে কোনটা হবে বলো? সে যেহেতু আনুভূমিক দূরত্ব, যদি আমরা দেয়ালটা ধরি এইভাবে, তো ধরো আমাদের একটা দেয়াল আছে এখানে, একটা দেয়াল আছে ধরো, এটা হচ্ছে আমার ভূমি। তো এখান থেকে আমি যখন নিক্ষেপ করছি, তো এই বুলেটটা হচ্ছে এখানে এইভাবে যাবে আর কি। তো এই ডিস্টেন্সটা দেওয়া আছে, এই ডিস্টেন্সটা বলছে হচ্ছে আমাদের 30 মিটার, কিন্তু এই ডিস্টেন্সটা আমাকে দেয় নাই, এটাই চাইছে। তাহলে এক্স যেহেতু আনুভূমিক দূরত্ব, তাহলে বেগের কোন উপাংশ আমি নিব? আনুভূমিক উপাংশ নিব। আর আনুভূমিক উপাংশ আমরা জানি ইউ কস থিটা। তাহলে ইউটি আমরা জানি কি হয়, দূরত্ব হচ্ছে বেগ গুণ সময়, তাহলে কি হবে সেটা? ইউ কস থিটা ইন্টু টি। এবার খেয়াল করো, আমরা জানি যে আনুভূমিক বেগ কিন্তু চেঞ্জ হয় না, আনুভূমিক বেগটা সবসময় একই থাকে, এই যে একটু আগে দেখাইছিলাম, ইউ কস থিটা হয় সবসময়। আচ্ছা, তাহলে ইউ কস থিটা ইন্টু টি। এবার দেখো, এখান থেকে আমরা একটা মান বসাই, এক্স এর মান আছে হচ্ছে আমাদের 30, ইউ এর মান বলছে হচ্ছে আমাদের 40 কস 30 ডিগ্রি ইন্টু হচ্ছে টি। তাহলে এখান থেকে আমরা একটা মান টান বসাই আর কি। তাহলে দেখো 30 ÷ 40 ইকুয়ালস টু কস 30 মান হচ্ছে √3/2, তার সাথে টি। তাহলে এখানে একটু কাটাকাটি যাবে, বেশ ভালোই কাটাকাটি করি তাইলে। দেখো 0 0 নাই, এই টুটা এখানে কাটলে হবে 2, আর এই থ্রিটা, এই √3 যদি এই পাশে আসে এটা হবে √3। তার মানে আমার টি এর মান কত আসতেছে বলো? টি এর মান আসতেছে √3/2 এত সেকেন্ড। কিন্তু এটা তো আমার কোশ্চেনে চাই নাই ভাই, কোশ্চেনে চাইছে হচ্ছে আমার ওয়াই। তো অ্যাকচুয়ালি ওয়াইটা বের করার জন্য আমরা ভেঙে করতেছি। একবারে সূত্র দিয়েও করতে পারতাম, বাট সেটা করাটা আসলে ডিফিকাল্ট, বা অ্যান্সার মেলানো কষ্ট। তো তুমি কেমনে জানবা সেটা হচ্ছে তুমি বারবার প্র্যাকটিস করে করতে এগুলো জিনিসগুলো শিখবা। ঠিক আছে? তাহলে দেখো, ওয়াই সমান আমরা আবার কি জানি? ওয়াই সমান জানি ইউ সাইন থিটা টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তুমি এখানে মান বসাবা, ইউ হচ্ছে কত আছে 40, সাইন 30 ডিগ্রি, টাইম বলছে √3/2 মাইনাস হাফ জি। তো হাফ জি আমরা আচ্ছা লিখি, সমস্যা নেই, হাফ 9.8, টি স্কোয়ার হবে হচ্ছে 3/4। এখন দেখো, যে কোনো কিছু সাইন 30 মানে হচ্ছে সেটার অর্ধেক ভ্যালু। তাহলে ফার্স্টে এখানে কাটাকাটি করি, 2 40 মধ্যে যাবে 20 হবে, আর সাইন 30 আবার হচ্ছে হাফ, তাহলে 20 হয়ে যাবে 10, তাহলে এটা আসলে 10√3, আসলে 10√3 মাইনাস, এখানে দেখো এটা হচ্ছে আমরা কি বলতে পারি যে 2 আর এখানে 4 মিলে হবে 8, আর উপরে আছে হচ্ছে 9.8 ইন্টু 3। তাহলে উপরে আছে 98.3 হইলে, এটা যদি 10 হইতো তাহলে 3×10 = 30 হইতো, তার থেকে 0.6 বাদ, তাহলে 29.4, এটা হবে 29.4, আর নিচে 4 2 8। এবার আসো, √3 এর যে মান সেটা হচ্ছে ভাইয়া, √3 এর যে মান সেটা হচ্ছে 1.73। এই মান তো মুখস্থ থাকতেই হবে। ঠিক আছে? তাহলে √3 এর মান যদি 1.73 হয়, যখন তুমি 0.10 দ্বারা গুণ করবা, সেটা হবে 17.3 মাইনাস, দেখো 29.4। তো এটাকে যদি আমি 30 চিন্তা করে নেই, আমার ম্যাথে কোনো সমস্যা হবে না, কারণ হুবহু মান লেখার কোনো দরকার নেই, আমার কাছাকাছি হইলেই হবে। 29.4 কে আমি চিন্তা করতে পারি 30/8, 30/8 হইলে এটা হবে 15/4। 15/4 হচ্ছে, 15/4 কে এভাবে চিন্তা করো যে 15-র অর্ধেক হবে, তার আবার অর্ধেক হবে, তো 15-র অর্ধেক হচ্ছে 7.5, 7.5 এর অর্ধেক হচ্ছে 3.75, 3 পয়েন্ট কত 75। এটা কিন্তু কাছাকাছি, মানে এটা কিন্তু হুবহু আসবে না। এটা আমরা লিখতে পারি এটাকে মাইনাস হচ্ছে 3.75। ক্যালকুলেশন আর না করলেও হয়, অ্যান্সার আসলে বলা যায়। আমরা একটা কাজ করতে পারি, এই 3.75 এর 5টারও বাদ দাও, 5 বাদ দিয়ে হিসাব করো, তাও অ্যান্সার মিলবে। 17.3 থেকে 3.7 বাদ দাও, হ্যাঁ, ক্যালকুলেশন করো এখানে। 17.3 থেকে তুমি 3.7 কে বাদ দাও, বা পয়েন্ট বাদ দিয়ে তুমি হিসাব করো, তাও কোনো সমস্যা নাই। তাহলে দেখো, 13 থেকে 7 বাদ গেলে থাকে 6, হাতে রইলো কত 1, 7 থেকে 4 বাদ দিলে থাকবে 3, ওই যে হাতের 1 সহ, তাহলে এখানে আবার থাকবে একটা 1, তাহলে 13.6।
তাহলে খেয়াল করো অ্যান্সারটা হবে 13.6 এর আশেপাশে। 13.6 এর আশেপাশে প্রথম অ্যান্সারটাই আছে। দেখছো আমরা অ্যাপ্রক্সিমেশন করেও কত ক্লোজ একটা ভ্যালুতে নিয়ে আসতে পারছি। তো এই হচ্ছে হাতে কলমে ক্যালকুলেশন করার একটা প্রসেস। বারবার প্র্যাকটিস করে তোমাকে জিনিসটা মাস্টারাইজ করতে হবে। এবার চলে আসো, জাহাঙ্গীরনগর 18-19 একটা প্রশ্ন দেখো। এই প্রশ্নটার জন্য আমাকে প্রাসের সার্টেন একটা কোণ বলে দিচ্ছে, একটা বেগ বলে দিচ্ছে। উপর দিকে নিক্ষিপ্ত হলে তার বিচরণকাল কতটা জিজ্ঞাসা করছে। আমরা বিচরণকালের ইকুয়েশন কি জানি বলো? আমরা বিচরণকালের ইকুয়েশন জানি 2u/g। কিন্তু ভাই এটা একটা প্রাস, সে যখন উঠবে এবং নামবে বেগের কোন অংশ কাজ করবে? উল্লম্ব অংশ কাজ করবে, আর বেগের উল্লম্ব অংশ হচ্ছে সাইন থিটা। তাহলে টু শুধু ইউ হবে না, ইউ সাইন থিটা হবে। আচ্ছা, এবার মান বসাই দিব। দেখো 2 × 40 sin 30 ডিগ্রি ডিভাইডেড বাই 9.8। sin 30 মানে অর্ধেক হয়ে যাওয়া, সো এই হাফ আর এই টু বাদ যাবে, সো উপরে থাকবে 40, নিচে থাকবে 9.8। এখন এই ভ্যালুটা হিসাব করার জন্য বেশি পারফেকশন লাগবে না, চারটা অপশন আছে তো, সবগুলো পূর্ণসাংখ্যিক আছে না। ওরাই নিজেরা করছে কি জানো, 9.8 কে 10 ধরে হিসাব করছে। দেখছো কত সহজ করে দিচ্ছে জীবন। 9.8 কে 10 ধরে হিসাব করছে, 10 ধরে হিসাব করলে কত আসবে? 4 আসবে। ওরা এই 4-এই অ্যান্সার রাখছে। বুঝতে পারছি? তাহলে হিসাবটা খুব সহজ, ক্যালকুলেশন করে অ্যান্সার দিয়ে দাও। আর যদি 4 না থাকতো অপশনে, তাহলে কি থাকতো? সেক্ষেত্রে তুমি এই যে নিচের মানটাকে একটু বড় ধরছো, তো তাই অ্যান্সারটা 4-এর থেকে একটু ছোট আসতো, 3.9 সামথিং আসতো। তো এইভাবে ক্যালকুলেশন করে ফেলা যায়। আচ্ছা, এবার দেখো, কোন প্রক্ষেপকের নিক্ষেপণ বেগ দ্বিগুণ বৃদ্ধি করা হলে নিচের কোনটি সঠিক? প্রক্ষেপক মানে সেই প্রাস, একই জিনিস। এটাই হচ্ছে তোমার প্রাস। নিক্ষেপণ বেগ দ্বিগুণ করা হয়েছে মানে বেগটাকে তুমি দ্বিগুণ করছো। আচ্ছা, দ্বিগুণ বৃদ্ধি করা হলে নিচের কোনটি সঠিক? তাহলে এবার খেয়াল করো, আনুভূমিক পাল্লা দিয়ে সব অ্যান্সার দেওয়া হচ্ছে, তার মানে ওরা তোমাকে হিন্ট দিল যে বেগের সাথে বা আদিবেগের সাথে তোমার হচ্ছে পাল্লার সম্পর্ক দেখাইতে হবে। তাহলে আমরা সূত্র কি জানি বলো? এখানে যেহেতু হচ্ছে নিক্ষেপণ বেগ, তাহলে এটাকে ইউ ধরি, আদিবেগের ইউ আর কি। সূত্র আমরা জানি কি, আর সমান ইউ² সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। এখানে সম্পর্ক লাগবে আর এর সাথে ইউ এর, সেটা হচ্ছে প্রপোর্শনাল। তাহলে খেয়াল করো, তুমি যদি নিক্ষেপণ বেগকে দ্বিগুণ করো, মানে ইউটাকে তুমি দ্বিগুণ করছো, তাহলে ইউ এর উপর আবার একটা কি আছে, স্কোয়ার আছে না? 2 স্কোয়ারের মান কত হয়? 4। তাহলে তোমার এই আরটা হয়ে যাবে 4 গুণ। কত গুণ হবে? 4 গুণ। তাহলে অ্যান্সার থেকে সি হবে হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আর রিটেন অ্যাপ্রোচ আসলে রিটেনের মতো করে করবা, সমস্যা কি? সেক্ষেত্রে তোমার যেহেতু প্রপোর্শনাল, তাহলে R2 হবে u2/u1² × R1। বেগ দ্বিগুণ করলে উপরেরটা হবে হচ্ছে, এই যে u2 হবে 2u1, তার মানে উপরে রেশিওটা হবে 2 স্কোয়ার। অ্যান্সার হবে 4R1। অর্থাৎ রিটেন ভাবেই করো আর যেভাবেই করো না কেন, অ্যান্সারটা ছোট। সো সহজে চিন্তা করলেই আমার জন্য বেনিফিশিয়াল, সময়টা কি হবে? সেভ হবে। ঢাকা ইউনিভার্সিটি 16-17 একটা প্রশ্ন আসছে, দেখো কি আসছে। একটি প্রক্ষেপককে আনুভূমিকের সাথে সার্টেন একটা ডিগ্রি কোণে, একটা কোণ বলে দিচ্ছে, 3 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করছে, তার মানে আদিবেগ বলছে। সর্বোচ্চ উচ্চতায় প্রক্ষেপকের বেগ কত হবে? চমৎকার চমৎকার একটা প্রশ্ন আসলে, মানে এই প্রশ্নের একটা ঝামেলা আছে বা একটা প্যাচ আছে, ওই প্যাচটা ধরতে হবে। নর্মালি আমরা কি করি, সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগটাকে মানে বেগটাকে শূন্য ধরি, খুবই কমন। তো অপশনে তোমার এখানে কি দেওয়া আছে, ইউ মিটার/সেকেন্ড দেওয়া আছে। আমি দাগাই দিলাম বিসমিল্লাহ বলে। বাসায় এসে মেলাবো যে আমার অ্যান্সার হয়ে গেছে, আমি আসলে এত মার্কস পাবো। ফাইনালে দেখবো যে যেই মার্কস তুমি হিসাব করছিলা তার থেকে 1.25 তুমি আসলে কম পাইছো। এক হচ্ছে ভুলের কারণে নাই, তুমি হিসাব করছো না, তুমি হিসাব করছো ধরো 100, তোমার এটা আসলে ভুল হয়েছে। তার মানে তোমার হিসাব থেকে অলরেডি কত বাদ যাবে? 1 বাদ যাবে।
আর ভুল করার কারণে মাইনাস মার্কিং এর 0.25 আরো বাদ যাবে। তাহলে তুমি আসলে পাবা হচ্ছে তোমার 98.75। তাহলে তোমার র্যাঙ্ক আসলে কমে যাবে। তাহলে খেয়াল করো, আসলে 0 মিটার পার সেকেন্ড এখানে অ্যান্সার হবে না। কেন হবে না দেখো, আমরা একটা কথা বলছিলাম মনে আছে কিনা, যে যখন একটা প্রাসকে আমি এখান থেকে ধরো নিক্ষেপ করছি, এটা হচ্ছে প্রাসের সর্বোচ্চ উচ্চতা এইচ ম্যাক্স। সর্বোচ্চ উচ্চতাতে আমার বেগটা কেমন থাকে আমরা একটু দেখি। সর্বোচ্চ উচ্চতাতে বেগটা বেগটা ডিরেকশন থাকে কোন দিক? স্পর্শক বরাবর। স্পর্শক কোন দিক? এদিকে। তাহলে সর্বোচ্চ উচ্চতায় বেগের সম্পূর্ণ অংশটাই কোন বরাবর? এক্স অক্ষ বরাবর। তাহলে এটাকে আমি বলতে পারি বেগের পুরো অংশটাই হচ্ছে এক্স অক্ষ বরাবর, মানে ভিএক্স। আর আমরা দেখছিলাম মনে আছে না, আমরা দেখছিলাম যে এই ভিএক্স এর মানটা হয় হচ্ছে ইউএক্স মাইনাস জিএক্সটি। জিএক্স বলে কিছু নাই, ওটা আসলে জিরো, তার মানে ইউএক্স। আর ইউএক্স এর মান কি ছিল বলো? ইউ কস থিটা। এটা আমরা দেখে আসছিলাম। তাইলে সর্বোচ্চ বিন্দুতে তোমার বেগটা কিন্তু আসলে শূন্য না প্রাসের ক্ষেত্রে, তোমার উল্লম্বটা শূন্য। ডেফিনেটলি তোমার উল্লম্বটা শূন্য, কিন্তু তোমার আনুভূমিক মানটা কিন্তু তখনও আছে, সেটা জিরো হয় নাই। তো সেটা হবে ইউ কস থিটা। তাহলে ইউ এর মান দেখো বলা আছে 3 cos 60। cos 60 মানে হাফ, তার মানে 3/2। 3/2 হচ্ছে অপশন কি বলা আছে? 3/2, হ্যাঁ বলা আছে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 3/2 মিটার পার সেকেন্ড। 3/2 না থাকলে অবশ্যই 1.5 থাকতো। ঠিক আছে, যেহেতু পেয়ে গেছি তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই বিষয়ে একটু কেয়ারফুল। এবার টাইপ 7 কৌণিক বিষয়। এমসিকিউতে মাশাআল্লাহ একদম প্রত্যেকটা জায়গাতে আসছে। জিএসটি তে আসছে 21-22-এ, ঢাকা ইউনিভার্সিটিতে আসছে 20-21-এ আসছে। তো কৌণিক পার্টটা আসতেই পারে, এবং এটা নিউটনের বলবিদ্যার কৌণিক পার্টের সাথেও কি আছে? মিল আছে। আচ্ছা, রিটেন এখনো আসে নাই। তো রিটেন যে পার্টগুলো আগের বছর আসে নাই দেখে সামনেও আসবে না এমন কোনো আসলে বাধ্যবাধকতা নাই, আসতেই পারে। তো চলো আমরা একটু দেখি। ফার্স্টে জিএসটির একটা কোয়েশ্চেন দেখো। এটির চাকার ব্যাসার্ধ বলে দিছে, এটি মিনিটে কতবার ঘুরে সেটা বলছে। ফাইন, তাইলে দেখো ব্যাসার্ধ বলা আছে আমার কাছে 1 মিটার, মিনিট মানে টাইম বলছে হচ্ছে 60 সেকেন্ড, আর কতবার ঘুরে? ঘূর্ণন সংখ্যা এন, হচ্ছে 15। প্রান্তের রৈখিক বেগ চাইছে, ভি চাইছে। আমরা কি জানি? আমরা জানি ওমেগা সমান হচ্ছে 2πn/t। 2πn/t। আচ্ছা, তাইলে এখানে যদি ওমেগার মানটা আমরা বের করি, 2πn হচ্ছে 15, টাইম হচ্ছে 60। তাহলে দেখো সুন্দর কাটাকাটি যায়। 15 হচ্ছে 60-র মধ্যে যায় 4 বার, আর 2 হচ্ছে এটার ভিতরে যাবে আরো 2 বার, তাহলে পাই বাই টু। পাই বাই টু রেডিয়ান পার সেকেন্ড। বাট যেহেতু আমার কাছে রৈখিক বেগ চাইছে, তাহলে রৈখিক বেগ হবে, আমরা জানি ভি সমান আর ওমেগা অথবা ওমেগা আর। ওমেগার মানটা হচ্ছে আমাদের পাই বাই টু, আর ব্যাসার্ধ আমাদের বলা আছে হচ্ছে 1। অ্যান্সার হবে পাই বাই টু মিটার পার সেকেন্ড। সুতরাং অপশন থেকে বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার দেখো ঢাকা ইউনিভার্সিটি 20-21 একটা প্রশ্ন আসছে। চলো দেখি যে কি বলছে আসলে। একটি বস্তু নির্দিষ্ট ব্যাসার্ধের, তাহলে ব্যাসার্ধের মানটা বলে দিছে, আর হচ্ছে 12 মিটার, বৃত্তাকার পথে চলমান আছে। ওই মুহূর্তে বৃত্তাকার পথে তার দ্রুতি বলছে 6 মিটার পার সেকেন্ড, তাহলে বেগ বলছে 6 মিটার পার সেকেন্ড। আচ্ছা, বৃত্তাকার পথে ঘুরলে একটা বল কাজ করে, কোন বল যেন কাজ করে একটু মনে করে দেখো। যে কোনো বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরবে তখন তার মধ্যে অবশ্যই অবশ্যই একটা বল কাজ করে, এবং সেই বলের মান হচ্ছে কেন্দ্রমুখী বল। কি বল? কেন্দ্রমুখী বল। তাইলে এই যে যদি একটা বৃত্তাকার পথে কোনো বস্তু গতিশীল হয়, তাহলে প্রত্যেক মোমেন্টে তার মধ্যে একটা কেন্দ্রমুখী বল কাজ করে। তা আমি ধরলাম আমার এই এখানে একটা অবজেক্ট আছে, সেটা তাইলে দুই ধরনের ত্বরণ ফিল করে, একটা হচ্ছে কেন্দ্রমুখী আর একটা হচ্ছে স্পর্শকীয়। তাইলে প্রথমে হচ্ছে আমরা কেন্দ্রমুখীর কথাটা বলি, যেহেতু ওটাই বলতেছিলাম একটু আগে। তাহলে এই বিন্দুতে বস্তুটা কেন্দ্রের দিকে একটা বল ফিল করবে, যাকে আমরা বলি কেন্দ্রমুখী বল। সো এটা হচ্ছে আমাদের কেন্দ্রমুখী বল, কেন্দ্রের দিকে কাজ করতেছে। আর একই সাথে এই বাইরের দিকে তার যেই আরেকটা ত্বরণ বলে দিচ্ছে, দেখো একক দেখে বোঝা যায়, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে আরেকটা ত্বরণ, এই হারে বৃদ্ধি পাচ্ছে। তো এই হারে যেটা বৃদ্ধি পাচ্ছে এটাকে আমরা বলি স্পর্শকীয় ত্বরণ। ঠিক আছে, এটাকে আমরা বলি স্পর্শকীয় ত্বরণ অথবা ট্যানজেনশিয়াল এক্সেলারেশন। সেটার মান বলছে
4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটি মানে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন, মানে স্পর্শকীয় ত্বরণ, সেটা আমাদের বলে দিছিল এখানে। আচ্ছা, ওই মুহূর্তে বস্তুর ত্বরণের মান কত? তো বস্তুর ত্বরণ আসলে এটার জন্য হয় না, এটার জন্য হয় না, এদের লব্ধি যেটা হয় সেটা। তাহলে এখান থেকে ত্বরণটা বের করতে হবে, কারণ ত্বরণের সাথে ত্বরণের কি করা যায়, ভেক্টর যোগফল করা যায়। সো এটা ত্বরণটা বের করতে হবে। সো আমরা জানি যে এফসি এর মানটা আসলে কত বলো? আমরা জানি এফসি হচ্ছে আসলে তোমার এম ইন্টু কেন্দ্রমুখী ত্বরণ, মানে কেন্দ্রমুখী বল হবে ভরের সাথে কেন্দ্রমুখী ত্বরণ। আর কেন্দ্রমুখী ত্বরণের মান কত? ভি ওমেগা স্কোয়ার আরো বলা যায়, আবার ভি স্কোয়ার বাই আরো বলা যায়। প্রশ্ন যেহেতু আমাদের ভি বলে দিছে, সুতরাং আমি এটা ইউজ করলাম। 6 স্কোয়ার ডিভাইডেড বাই 12। তাহলে উপরে আসছে হচ্ছে তোমার 36, 6 স্কোয়ার হচ্ছে 36, নিচে আসছে 12, তাহলে অ্যান্সার হবে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমার যদি নিচে এই বরাবর যে ত্বরণটা, সেই ত্বরণটা যদি আমাদের কাজ করে হচ্ছে, হ্যাঁ, ত্বরণটাই লিখি, এই বরাবর যে ত্বরণটা, সেই ত্বরণটা যদি আমাদের থাকে হচ্ছে তোমার 3, আর এই ত্বরণ যদি হয় 4, তাহলে আমাদের লব্ধি যে ত্বরণটা হবে সেটা কোন দিকে হবে আশা করি বুঝতেছো। আমাদের লব্ধি ত্বরণটা হবে কোন দিক বরাবর আশা করি বুঝতেছো? আমাদের লব্ধি ত্বরণ হবে এই বরাবর। এই বরাবর না কাজ করলে কিন্তু বস্তু আসলে সামনের দিকে আগাইতে পারতো না, এই জিনিসটা বুঝতে হবে। এটা হচ্ছে আমাদের লব্ধি ত্বরণের দিক, এ নেট। খেয়াল করে দেখো, এটি এবং এসি এর মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে যদি আমার লব্ধি এ নেট হয়, তাহলে এ নেটের মানটা কত হবে? এ নেট হবে √ওভার, যেহেতু দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে আমি লিখতে পারবো এটি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। খুব চমৎকার মান দেওয়া আছে, এটা 3, এটা 4, বুঝতেছো? অ্যান্সার হবে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে অপশন হবে কোনটা? 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হোপফুলি আমরা জিনিসটা বুঝতে পারছি। এবার দেখো, এগ্রি গুচ্ছতে আসছে, ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, রাজশাহীতে আসছে। কোন প্রশ্ন আসছে দেখা যাক, এত ইম্পর্টেন্ট কে। একটা কণার নির্দিষ্ট ব্যাসার্ধ বলে দিচ্ছে বৃত্তাকার পথে, তাহলে ব্যাসার্ধের মানটা লিখে রাখি, আর সমান 2 মিটার, প্রতি মিনিট মানে 60 সেকেন্ড সময়, আর 30 বার আবর্তন করে, তাহলে এন এর মান বলে দিচ্ছে 30। রৈখিক বেগ চাইছে, তাহলে আমরা একবারে করবো এটা, ভি সমান ওমেগা আর, ওমেগার মান হচ্ছে 2πn/t, তার সাথে আবার আর গুণ হচ্ছে 2πn হচ্ছে 30, টাইম হচ্ছে 60, আর এর মান হচ্ছে 2। 30 এটার ভেতরে যায় দুইবার, 2 2 কাটা, অ্যান্সার হবে 2π মিটার পার সেকেন্ড। অপশন হবে 2π মিটার পার সেকেন্ড। যদি এটা পায়ের মান সহ থাকতো, তাহলে অ্যান্সারে 3.14 × 2, তাহলে 6.128 হইতো। কত হইতো? এভাবে বলা থাকতে পারতো 6.28 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবারে দেখো, জাহাঙ্গীরনগরের প্রশ্ন আসছে, একটি ঘড়ির মিনিটের কাঁটার কৌণিক বেগ কত? আচ্ছা, তো কৌণিক বেগের সূত্র আসলে কি? 2π/t। এখন তুমি যদি একটা ঘড়ির মিনিটের কাঁটা কাঁটা চিন্তা করো, তাহলে ফার্স্ট আমরা একটা ঘড়ি দেখি আগে। দেখো, এটা যদি একটা ঘড়ি হয়, ঘড়ির মনে করো একটা মিনিটের কাঁটা আমাদের কাছে আছে। ধরো এটা হচ্ছে ঘড়ির একটা মিনিটের কাঁটা, এবং এখন মনে করো এই মিনিটের কাঁটায় এখানে মনে করো 3 দাগ দেওয়া আছে, 3। তাহলে মিনিটের কাঁটাটা এখানে আবার কতক্ষণ সময় পরে আসবে বলো তো? এক্স্যাক্টলি 1 ঘন্টা পরে আসবে। আচ্ছা, তাহলে 1 ঘন্টা পরে আসা মানে তার পর্যায়কাল আসলে কত বলো? 1 ঘন্টা মানে পর্যায়কাল হচ্ছে 3600 সেকেন্ড। তাইলে 2/3600 হবে হচ্ছে 1800, তাহলে পাই/1800। একক কত? রেডিয়ান পার সেকেন্ড। তাহলে পাই/1800 রেডিয়ান পার সেকেন্ড। যদি এই জিনিসটা মিনিটের কাটা না বলে সেকেন্ডের কাটা বলতো, যদি সেকেন্ডের কাটা বলতো, আমরা জানি সেকেন্ডের কাটা বললে সেকেন্ডের কাটা হচ্ছে 60 সেকেন্ড পর পর, মানে 1 মিনিট পর পর ঘুরে আসে। সেক্ষেত্রে পর্যায়কাল হবে 60 সেকেন্ড। আর যদি বলতো না ঘন্টার কাটা, যদি বলতো কাটাটা হচ্ছে ঘন্টার কাটা, সেই ক্ষেত্রে আমরা কি করতাম বলো? ঘন্টার কাটা কিন্তু এখন যদি 3টা বাজে, তাহলে আবার 12 ঘন্টা পর আবার এই 3-এর এখানে আসবে। হ্যাঁ, 12 ঘন্টার পর এভাবে 3-এর এখানে আসবে। তাইলে
12 ঘন্টা পরে, তাহলে ঘন্টার কাটা বললে সেটা হবে 12 ঘন্টা, মানে 12 × 3600। এই জিনিসগুলো আমরা একটু মনে রাখবো যে এই কাটা যদি সেকেন্ডের কাটা হয় সেটা 60, ঘন্টার কাটা বললে সেটা 12 ঘন্টা, আর মিনিটের কাটা যদি বলে, সেটা আমরা মাত্র ম্যাথটা করলাম, মিনিটের কাটা হচ্ছে 1 ঘন্টা, মিনিটের কাটা বললে সেটা হবে 1 আওয়ার, মানে 3600 সেকেন্ড। আচ্ছা, এবারে ঢাকা ইউনিভার্সিটি 1819-এর একটা প্রশ্ন। 10 মিটার পার সেকেন্ড সমদ্রুতিতে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কণার ক্ষেত্রে 4টি লেখচিত্রের কোনটি সঠিক? ফাইন, তাহলে গ্রাফের একটা প্রশ্ন আসছে। দেখো, তোমার সমদ্রুতি বলে দিচ্ছে, একটা বেগ বলছে ভি, এটা হচ্ছে আর, কোনটা সঠিক দেখো, কণার ত্বরণ বলছে হচ্ছে এ। তাহলে আমি বলছিলাম যে কোনো, যখন একটা কণা কন্টিনিউয়াসলি ঘুরে, কন্টিনিউয়াসলি যখন সে ঘুরবে, ঘূর্ণায়মান বলা মানেই তার মধ্যে একটা বল কাজ করে, কোন বল? কেন্দ্রমুখী বল। কিন্তু এখানে তো ত্বরণের কথা বলতেছে, তাহলে ত্বরণ কোনটা হবে? কেন্দ্রমুখী ত্বরণ। কোনটা হবে? কেন্দ্রমুখী ত্বরণ। সেটা হবে v² বাই আর। যেহেতু কেন্দ্রমুখী বল হচ্ছে mv² বাই আর, তাহলে কেন্দ্রমুখী ত্বরণ হবে v²বাই আর। খেয়াল করে দেখো, সমদ্রুতিতে ঘোরা মানে তোমার এখানে কে ফিক্সড হয়ে গেছে বলো তো? এই বেগটা ফিক্সড হয়ে গেছে। আর ফিক্সড হওয়া মানে সেটাকে আমরা কি বলি? কনস্ট্যান্ট বলি। কনস্ট্যান্ট হয়ে গেছে। তাহলে দেখো, আমি এখান থেকে বলতে পারি যে এসি ইন্টু আর হচ্ছে একটা কনস্ট্যান্ট। খুব ভালো কথা। এখন খেয়াল করো, এই ত্বরণ আর এখানে কি দেওয়া আছে? আমার হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এখন দেখো, প্রত্যেকটা গ্রাফে এ ভার্সেস আর এর একটা গ্রাফ, প্রত্যেকটাই 1 2 3 4, চারটা অপশনে চারটা সেম। এখন একটু খেয়াল করো, এটাকে সবসময় বসাইছে ওয়াই অ্যাক্সিসে, এটাকে বসাইছে ওয়াই অ্যাক্সিসে, আর আরটাকে বসাইছে এক্স অ্যাক্সিসে। তাহলে এক্স ওয়াই সমান কনস্ট্যান্ট বা এক্স ওয়াই সমান ধ্রুবক, তোমরা পড়ছিলা কিন্তু ভাই, এক্স ওয়াই সমান ধ্রুবক, এই গ্রাফটা হয় হচ্ছে রেক্টেঙ্গুলার হাইপারবোলা অথবা আয়তাকার আয়তাকার অধিবৃত্ত। ফিজিক্সে গ্যাসের চ্যাপ্টারে পড়ছিলা, কেমিস্ট্রিতেও গ্যাসের চ্যাপ্টারে পড়ছিলা যে পিভি সমান কে, ওইরকম আর কি। এক্স ওয়াই সমান কনস্ট্যান্ট, এরকম গ্রাফ হলে সেটা হবে আয়তাকার অধিবৃত্ত অথবা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। তাইলে অপশন থেকে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা শুধুমাত্র কোনটা আছে? এই একটা আছে, ঠিক আছে? কারণ তোমার এই প্রথম 1 2 3 কোনোটাই তো রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা না, তাহলে অ্যান্সার কোনটা হবে? অপশন ডি। আচ্ছা, এবার দেখো, জাহাঙ্গীরনগর ঢাকা ইউনিভার্সিটি দুই জায়গাতে আসছে। একটি বৈদ্যুতিক পাখার সুইচ অন করলে 10 বার পূর্ণ ঘূর্ণনের পর পাখার কৌণিক বেগ হয় এত, কৌণিক ত্বরণটা তাহলে আসলে কত? আচ্ছা, সুইচ অন করার আগে তার কি অবস্থা ছিল বলতো? সুইচ অন করার আগে তার ইনিশিয়াল কৌণিক বেগ ছিল 0, সে আসলে ঘুরতেছিল না। আর সুইচ অন করার পর সে ঘুরছে, তার কৌণিক বেগ হয়েছে 20 রেডিয়ান পার সেকেন্ড, তাহলে হচ্ছে ওমেগা ফাইনাল। এখন কৌণিক ত্বরণ চাইছে তো, আলফা চাইছে। তাহলে আমরা সূত্র কি জানি বলো? আলফা হচ্ছে ওমেগা ফাইনাল মাইনাস ওমেগা ইনিশিয়াল ডিভাইডেড বাই 2 থিটা। এখন থিটা হচ্ছে আমাদের কৌণিক সরণ। খেয়াল করে দেখো ভাই, কয়বার ঘুরছে? 10 বার পূর্ণ ঘূর্ণন, 10 বার। আমরা জানি একবার পূর্ণ ঘূর্ণনে সে হচ্ছে 2 পাই ঘুরে। তাহলে বলো তো, 10 বার পূর্ণ ঘূর্ণনে কয়বার ঘুরবে? আশা করি বুঝছি, সেটা হবে 20 পাই। এটাই হচ্ছে 10 বার পূর্ণ ঘূর্ণনে আমার কৌণিক সরণ থিটা। তাইলে এখানে আমি মান বসাবো এবার। এটা হবে আমার হচ্ছে, আচ্ছা এখানে তো স্কোয়ার হবে, তো এটা হবে হচ্ছে 20² মাইনাস 0² ডিভাইডেড বাই 2 × 20 পাই। তাহলে খেয়াল করো, উপরে এটা হবে 400, নিচে হচ্ছে আমার 40 পাই। সো কাটাকাটি গেলে এটা হবে 10, তাহলে 10/পাই, 10/পাই। এখন 10/পাই তো আসলে অপশন থেকে একটাও নাই, তাহলে এখন কি করা যায়? দেখো, পাইটাকে কি ভাবতে পারি? 3.14 তো, হুবহু অ্যান্সার করার তো কোনো দরকার নাই, তোমার তো অপশন দেওয়া আছে, তুমি দাগাবা। 3.14 কে আমি যদি জোর করে 3 ধরি, খুব বড় ক্ষতি হবে না। 10/3 এর অ্যান্সার কত হয়? 3.33। অ্যান্সার হচ্ছে 3.33 এর কাছাকাছি হবে।
3.33 এর কাছাকাছি অপশন আছে একটাই, 3.183, তাহলে অপশন হবে বি। আচ্ছা, তাহলে এত রেডিয়ান পার সেকেন্ড সেকেন্ড স্কোয়ার। এখন দেখো, একটি কণা প্রতি মিনিটে বৃত্তাকার পথে 10 বার আবর্তন করে, কণার কৌণিক বেগ আসলে কত? কৌণিক বেগের সূত্র কি? 2πn/t। একবার ঘুরলে এর মান টি 1 হয়ে যাবে আর কি। তাহলে দেখো, এখানে প্রতি মিনিটে ঘুরতেছে, প্রতি মিনিট মানে কি বলো? প্রতি মিনিট হচ্ছে টাইমের মান বলছে 60 সেকেন্ড, আমাদের সেকেন্ডে নিতে হবে। আর 10 বার আবর্তন করে, তাহলে এন এর মান হচ্ছে 10, এন হচ্ছে 10, আর টি হচ্ছে আমাদের 60। তাহলে যে কাটাকাটি করো, এটা হবে π/3 রেডিয়ান পার সেকেন্ড। সমস্যা হচ্ছে এখানে অপশনে π/3 নামে কেউ নাই, ওরা চিনে না। তাহলে পায়ের মান আমরা জানি 3.14, নিচে আছে 3। তাহলে খেয়াল করো, উপরে মানটা কি আছে বড়, নিচের মানটা ছোট, দুইটা তো কাছাকাছি মান, তাই না? তাহলে অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে একের থেকে একটু বড়, কারণ উপরে বড় মান আছে। একের থেকে একটু বড় রেডিয়ান পার সেকেন্ড। একের থেকে একটু বড় রেডিয়ান পার সেকেন্ড কোনটা? প্রথমটা। তাহলে অ্যান্সার হবে এ। এটাই হচ্ছে আমাদের বেসিক আইডিয়া, যে একদম হুবহু তো আমার মান মিলানোর দরকার নাই, কাছাকাছি হইলেই হবে। এবার রাজশাহী ইউনিভার্সিটির একটা প্রশ্ন দেখা যাক। 50 গ্রাম ভরের একটি বস্তুকে 20 সেন্টিমিটার দৈর্ঘ্যের সুতার এক প্রান্তে বেঁধে বৃত্তাকার পথে প্রতি সেকেন্ডে 3 বার ঘোরানো হচ্ছে। খুব ভালো কথা। তাহলে কি কি বলছে আমরা একটু লিখি। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে ভর বলে দিছে বস্তুর, এখানে হচ্ছে কত সেন্টিমিটার দৈর্ঘ্য, যখন ঘুরবে তখন দৈর্ঘ্যটাই হবে হচ্ছে তোমার ব্যাসার্ধ। ঠিক আছে, ভালো কথা। প্রতি সেকেন্ডে 3 বার ঘুরে, এন এর মান বলে দিছে, প্রত্যেক সেকেন্ড মানে টি এর মান হচ্ছে 1। ভালো। যদি বস্তুর ভর অপরিবর্তিত থাকে, ভর নর্মালি অপরিবর্তিতই থাকে, সুতার দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়, তবে ঘূর্ণনের হার অর্ধেক করা হয়। তার মানে বুঝতেছো, সুতার সুতার দৈর্ঘ্য দ্বিগুণ করা হইলে তোমার যে পরের যে দৈর্ঘ্যটা সেটা হবে আগের দৈর্ঘ্যের দ্বিগুণ। আর ঘোরানোর হার অর্ধেক, ঘোরানোর হার অর্ধেক কি? ওমেগা 2 হবে হচ্ছে আগের যে ওমেগা তার অর্ধেক। তবে ত্বরণ কত গুণ হবে? তো আমরা বারবার বলতেছি যে বৃত্তাকার পথে কেউ যদি ঘুরে, তার কেন্দ্রমুখী কি লাগবে? বল লাগবে। আর কেন্দ্রমুখী বল থাকলে কেন্দ্রমুখী ত্বরণ থাকবে। আচ্ছা, তার মানে কেন্দ্রমুখী ত্বরণ আমরা কি শিখছি? ওমেগা স্কোয়ার আরও লেখা যায়, আবার v² আরও লেখা যায়। এখানে যেহেতু ঘোরানোর হারের কথা বলছে, মানে ঘোরানোর যে বেগটা কৌণিক বেগ, তাইলে আমার আসলে প্রথম অংশ নিয়ে ম্যাথটা করতে হবে, আমার পরের অংশ দেখে কোনো লাভ নাই। তাইলে আমাদের আসলে এতটুকু নিয়ে চিন্তা করতে হবে। একবারে করি, দেখো কত সহজে করা যায় অল্প সময়ে, যদিও প্রশ্নটা অনেক বড়। আমার দৈর্ঘ্যটা আসলে কি হয়েছে বলো? দ্বিগুণ হয়েছে, তাইলে আরটা হয়েছে দ্বিগুণ, আর ওমেগাটা কত হয়েছে? অর্ধেক। তাহলে ওমেগা হয়েছে অর্ধেক। কিন্তু খেয়াল করো, সে অর্ধেক হইলেও তার মাথায় একটা কি আছে? স্কোয়ার আছে। তো তার মাথায় একটা স্কোয়ার দিয়ে দাও। তাহলে 1/2² হবে 1/4, এটা হবে 2, কাটাকাটি করলে হবে হাফ। তাহলে কে হাফ হবে? এই যে এসিটা মানে ত্বরণটা হবে হাফ। বুঝছো? তাহলে ত্বরণ কত গুণ হবে? হাফ। হাফ তো অপশনে নাই, তাহলে 0.5 গুণ, 0.5 গুণ। অপশন হবে এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে খেয়াল করো, ম্যাথ না করে মোটামুটি কিন্তু আসলে অ্যান্সারটা করে দেওয়া যায়। আর কেউ যদি না একদম রিটেনে করতে চাও, লিখে লিখে করতে চাও, সেটাও করতে পারো, সমস্যা নাই। সেটার জন্য আমাদের অ্যাপ্রোচ কি হবে বলো তো? সেটার জন্য আমাদের এরকম হবে যে এ, ধরো এটা হচ্ছে A2/A1, এটা হবে ওমেগা 2/ওমেগা 1 হোল স্কোয়ার ইন্টু R2/R1। তারপর আমরা কি করব? ওমেগা 2/ওমেগা 1, যেহেতু ওমেগা 2 হচ্ছে ওমেগা 1 এর অর্ধেক, তাহলে ওমেগা 2/ওমেগা 1 হবে হচ্ছে হাফ। তো এই মানটা যদি এখানে হাফ বসাই দাও, একই রকম হবে, দেখো হাফ স্কোয়ার। আর R2 হচ্ছে 2R1, তাহলে R2/R1 হবে হচ্ছে 2। একইভাবে 1/4 ইন্টু 2, 1/2। তো তোমার এই A2টা হচ্ছে A1 এর অর্ধেক, অর্থাৎ আগের মতোই অ্যান্সার। তো তুমি রিটেনেই করো, যে এখান থেকে রিটেনে আসবা, অথবা শর্টেই করো, অ্যান্সার একই। ডিপেন্ড করে কোশ্চেন কিভাবে আসছে। ঠিক আছে, ওকে। এবার চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসছে দেখো 15-16-তে,
একটি চাকার একটা ব্যাস বলে দিচ্ছে, কেয়ারফুল, ব্যাসার্ধ বলে নাই, কি চাইছে? ব্যাস বলছে। তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে ব্যাসের অর্ধেক, ½ মিটার। 1 মিনিটে, হ্যাঁ মিনিটে ঘুরতে পারে, তাহলে 60 সেকেন্ড, 30 বার ঘুরে, তাহলে এন এর মান হবে 30। এবার বলছে এর প্রান্তের রৈখিক বেগ, এটা বোঝা খুব ইম্পর্টেন্ট। দেখো, যদিও এই প্রান্তের শব্দটাকে আমরা ইগনোর করি, কিন্তু একটা কাটার যদি প্রান্তের রৈখিক বেগ না বলে অন্য জায়গায় বলতো, তাইলে কিন্তু ম্যাথের অ্যান্সার একরকম হবে না। দেখো, তো ধরো চাকা ঘুরতেছে কন্টিনিউয়াসলি, আমরা হচ্ছে এখানে একটা বৃত্ত নিয়ে আসি, মনে করো একটা চাকা আছে আমাদের কাছে, ধরো এরকম একটা চাকা আছে, ধরুন এটা আমাদের চাকা, ঠিক আছে? এই চাকার প্রান্তের কথা বলছে। প্রথম কথা বিশ্বাস রাখতে হবে যে প্রত্যেকটা বিন্দুতে, এই চাকার যে প্রত্যেকটা বিন্দু, এদের যে কৌণিক বেগ, সেই কৌণিক বেগ গুলা সমান। প্রত্যেক পার্টের যে কৌণিক বেগ, কৌণিক বেগটা সমান সবার ক্ষেত্রে, সেটা হচ্ছে ওমেগা। কিন্তু যখন আমরা ভি সমান ওমেগা আর করি, তখন যদি তোমাকে এই বিন্দুটার রৈখিক বেগ বের করতে বলতো, তখন কিন্তু তুমি দূরত্ব নিতে হচ্ছে এতটুকু। তোমাকে যদি এই বিন্দুটার বের করতে বলতো, আমরা দূরত্ব নিতাম হচ্ছে এতটুকু। বাট যখনই আমাকে বলছে না প্রান্তের, প্রান্ত মানে কি তোমার টোটাল ব্যাসার্ধটা নিতে হবে। তো আমরা বুঝে করি আর না বুঝে করি, এই জিনিসটা মাথায় রাখতে হবে যে প্রান্তের যেই রৈখিক বেগটা থাকবে, সেটার জন্য আসলে আমার টোটাল ব্যাসার্ধটাই নিতে হবে। কিন্তু যদি বলতো অর্ধেক দূরত্বে, তখন কিন্তু আমি টোটাল আর নিতে পারতাম না, কি নেওয়া লাগতো? R/2। তো এটা কেয়ারফুল থাকতে হবে। ফাইন। তাহলে এখানে আমরা সরাসরি মানটা এবার বের করে ফেলবো, যেহেতু আলোচনা আমরা করেই ফেলছি। তাহলে রৈখিক বেগ হবে ভি সমান ওমেগা আর, আর আমরা আর পুরোটাই নিতে পারবো, কোনো সমস্যা নাই। ওমেগা হচ্ছে 2πN/T ইন্টু আর। এবার মান বসাবো, তাহলে 2π × 30 / 60 ইন্টু হচ্ছে হাফ। তাহলে দেখো, এখানে 30 60-র ভিতরে যাবে 2 বার, আর এই 2 2 যাবে বাদ, তাহলে থাকতেছে π/2, π/2 মিটার/সেকেন্ড। সো অপশন থেকে π/2 হবে হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার দেখো, রাজশাহী ইউনিভার্সিটির একটা প্রশ্ন, আনুভূমিক তলে সমদ্রুতিতে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান, সমদ্রুতি মানে বুঝতেছো তোমার রৈখিক যে বেগটা আছে, সেই রৈখিক বেগটাকে বলতেছে তারা ফিক্সড, মানে কনস্ট্যান্ট। আচ্ছা, ঘূর্ণায়মান কোন বস্তুর কোনটি ধ্রুবক? খুব ভালো একটা প্রশ্ন। প্রথম হচ্ছে বেগ। এখন যখনই আমি বললাম যে ভি কনস্ট্যান্ট, এটা দেখে মনে হবে যে ভাই তাহলে এটা অ্যান্সার, না ভাই। যখন আরোহীক তলে একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরে, আমরা 3 ডাইমেনশনাল বোঝানোর জন্য একটু চ্যাপ্টা করে নিচ্ছি চিত্রটা, হ্যাঁ চ্যাপ্টা করে নিচ্ছি। তাহলে দেখো, মনে করো এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধটা, অন্য একটা কালার দিয়ে দিই। আচ্ছা, এখন যখন সে আরোহীক তলে ঘুরবে, যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে প্রত্যেক বিন্দুতে তোমার ভি এর মানটা সেম থাকবে। প্রত্যেক বিন্দুতে তোমার ভি এর মানটা সেম, ভি এর মানটা সেম। কিন্তু খেয়াল করো, তার মান একই, কিন্তু দিক কি বলতো? দিক কিন্তু ভিন্ন, দিক ভিন্ন। আমরা জানি একটা ভেক্টর হচ্ছে মান এবং দিক নিয়ে তৈরি হয়, তাহলে মান এক কিন্তু দিক ভিন্ন, তার মানে ভেক্টরটাই কি হয়ে যাবে? ভিন্ন হয়ে যাবে। আর আমরা বেগকে কি নামে চিনি বলো? বেগকে আমরা চিনি হচ্ছে ভেক্টর নামে, তাহলে ভেক্টর তো ভিন্ন হচ্ছে, তাহলে প্রথমটা কিন্তু অ্যান্সার না। সমদ্রুতি মানে কি বলতো? সমদ্রুতি মানে বেগের যে স্কেলার যে ভ্যালুটা, মানে শুধুমাত্র ভ্যালুটা, সেটা হচ্ছে এক। তাহলে এখানে প্রথমটা কিন্তু অ্যান্সার না। মোস্ট মোস্ট অফ দা পিপল এই ভুলটা আসলে করে, যে তারা হচ্ছে বেগটা আসলে দাগায়। প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আসলে এটাই বলে। এবার আসে ত্বরণ। বেগ যদি ভাই আলাদা হয়, বেগ যদি আলাদা হয়, তাহলে আমার যে ত্বরণের যে মানটা আছে, ত্বরণের মানটা তাহলে চিন্তা করবো, ঠিক আছে ভাই, তাহলে আপনার বেগ চেঞ্জ হচ্ছে, তাহলে একটা সমত্বরণের জিনিসটা হিসাব করতে হবে। কাহিনী হচ্ছে এখানে যে ত্বরণটা থাকে, ত্বরণেরও কন্টিনিউয়াসলি দিকটা কি হয়? চেঞ্জ হয়। কারণ ওই বৃত্তাকার পথে যখন একটা বস্তু ঘুরে, তখন তার এখানকার যে ত্বরণটা যদি এই দিক বরাবর হয়, আমি লব্ধি ত্বরণের কথা বলতেছি, মানে ট্যানজেনশিয়াল এক্সেলারেশন আর কেন্দ্রমুখী যে ত্বরণটা, দুইটা লব্ধি যে ত্বরণটা তার কথা বলতেছি। তাহলে ত্বরণের এখানের মান, এখানের মান, এখানের মান, মান সেম, কিন্তু ত্বরণের কন্টিনিউয়াসলি দিক কি চেঞ্জ হচ্ছে? চেঞ্জ হচ্ছে। তো ত্বরণটা আসলে ফিক্স না। কারণ
দিক পরিবর্তন হচ্ছে। এবার আসে সরণ। একই কথা ভাই, সরণও যেহেতু ভেক্টর, সরণটা তো কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, দিক পরিবর্তনশীল। লাস্ট আসে গতিশক্তি। শক্তি কি রাশি ভাই, যেই শক্তি হোক, সেটা গতিশক্তি হোক আর বিভব শক্তি হোক, যে কোনো শক্তি হচ্ছে আসলে কাজের মতো। যে কোনো শক্তি হচ্ছে কাজের মতো, কাজের ইকুইভ্যালেন্ট। আর তোমরা পড়ছো কাজ হচ্ছে কি একটা স্কেলার রাশি। তো স্কেলার রাশি তো মান সেম থাকলেই হয়, ডিরেকশন নিয়ে ভাবা লাগে না। অ্যান্সার হচ্ছে এটা। আর তোমরা জানো যে গতিশক্তির যে মানটা সেটা হচ্ছে 12 mv²। তো ভি হচ্ছে আমাদের দ্রুতি। তাহলে ভি যদি ফিক্স থাকে, মান যদি ফিক্স থাকে, তোমার ইকেটাও কি থাকবে, ফিক্স থাকবে। তাহলে গতিশক্তি হবে এখানে ফিক্সড অথবা কনস্ট্যান্ট। তাহলে এখানে ধ্রুবক আসলে কোনটা হবে, ধ্রুবক হবে আমাদের গতিশক্তি। হোপফুলি এই কোশ্চেনটা আমরা বুঝতে পারছি, বেশ একটা ট্রিকি কোশ্চেন করছে রাজশাহী ইউনিভার্সিটি। আচ্ছা, তো এর মধ্য দিয়ে গতিবিদ্যার আমাদের লেকচার 2ও শেষ। আমরা আশাবাদী যে যে আলোচনা আমরা করছি আসলে গতিবিদ্যায় লেকচার 1 এবং লেকচার 2-তে, গ্রাফগুলা দেখাইছি, বিভিন্ন অ্যানালাইসিস দেখাইছি, বিভিন্ন কোশ্চেনের প্যাচ নিয়ে কথা বলছি, এগুলো যদি তোমরা যদি ঠান্ডা মাথায় দেখো, ইনশাল্লাহ যে কোনো প্রশ্ন তুমি সলভ করে আসতে পারবা। তোমাদের জন্য অনেক বেশি শুভকামনা থাকলো। আবারও দেখা হবে।